মানুষের দ্বিপদী নাম হলো হোমোসেপিয়েন্স। বাঘের, রয়্যাল বেঙ্গল টাইগারের দ্বিপদী নাম হলো প্যান্থারা টাইগ্রিস। সিংহের প্যান্থারা লিও, গরুর বস ইন্ডিকাস। বস, আমরা আর্টস কমার্সের ছাত্রদেরকে বলতাম, মজা করে বলতাম, এই সরো সরো বস আসতেছে বস। তারা তো বোঝে নাই কিছু আমরা কোন বসকে মিন করেছি। যাই হোক, গরুর বৈজ্ঞানিক নাম বস ইন্ডিকাস। ছাগলের ক্যাপ্রা ইন্ডিকাস। শুধু প্রাণীরই নাম হয়, উদ্ভিদের হয় না? হ্যাঁ, উদ্ভিদেরও হয়। আমের ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। আমরা এইভাবে বলতাম, ইন্ডিয়ান আম ফাইরা ফাইরা, মানে কাইটা কাইটা খায়, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। কামরেঙ্গা এবার হওয়া ক্যারাম্বোলা। প্রত্যেকটা উদ্ভিদেরই নাম রয়েছে। যেমন তোমরা পড়বা জবা হিবিস্কাস রোজা সাইনেসিস, স্থলপদ্ম হিবিস্কাস মিউটাবেলিস। তারপরে প্রাণীতে হাইড্রা ভোলগারিস, লেভিওরুহিটা রুই মাছ, ঘাসফড়িং পিকেলোসোরাস পিকটাস। প্রত্যেকটা উদ্ভিদের, প্রত্যেকটা প্রাণীর দ্বিপদী নাম রয়েছে। দ্বিপদী নাম, দ্বিপদ নামকরণ। গণ ও প্রজাতি দুটি অর্থবহ পদের সমন্বয়ে। তাহলে এখানে দুইটা শব্দ, গণ ও প্রজাতি, দুটি অর্থবহ পদের সমন্বয়ে। হ্যাঁ, অবশ্যই তার একটা মিনিং আছে, একটা মিনিংফুল একটা অংশ এই সমন্বয়ে। জীবকে যে সর্বজন স্বীকৃত, সবাই মেনে নিয়েছে। পৃথিবীর যে কোনো দেশের বিজ্ঞানীরা এই নামে বলতে তারা বাধ্য। যে সর্বজন স্বীকৃত নাম দেওয়া হয় তাকে বলা হয় দ্বিপদ নামকরণ। তুমি চিন্তা করো, আমরা যেটা আমের কথাই বলি, আম, আমরা দেশি ভাষায় বলি আম, বাংলাদেশি মানুষ আম বলে। সৌদি আরবে বলে এটাকে আবুসাম, আমেরিকাতে বলে কি ম্যাঙ্গো, চীনে বলে চ্যাংচুং কিছু একটা বলে হয়তো, বা আমি জানি না কি কি বলে, তাদের নাম তাদের ভাষায় তাদের নাম। তো যে ভাষায় তারা ব্যবহার করুক, আমরা বাংলাদেশি মানুষ, চীনা একটা মানুষ যদি বাংলাদেশে আসে, আমি যদি বলি আম, হয়তো সে বুঝবে না। আবার আবুসাম, তোমরা হয়তো অনেকে শুনে জানতা না এই জিনিসটা, যে আমকে আবুসাম বলা হয়। কিন্তু যদি আমি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা বলি, পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ এটাই বুঝবে যেটা আম, আমের বৈজ্ঞানিক নাম ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। তাহলে এই যে এক এক দেশে এক এক নাম, এই সমস্যা দূর করার জন্য কি নামে ডাকবে, এক এক মানুষ এক এক নামে ডাকতেছে। আম কিন্তু পৃথিবীর সর্বত্রই হয়, যদিও আমের আদি নিবাস ফিলিপাইন, পৃথিবীর সব দেশেই কিন্তু আম পাওয়া যায়। তো এই আমকে যদি আমরা ম্যাঙ্গিফেরা ইন্ডিকা নামে বলি, পৃথিবীর সবাই চিনবে। তাহলে এই সমস্যা দূর করার জন্য, একটা একক নাম দেওয়ার জন্য এই দ্বিপদ নামকরণের প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। আমি আবারও বলতেছি, 1758 সালে সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াসের প্রকাশিত বিখ্যাত বই সিস্টেমা নেচারির এর 10ম সংস্করণে উনি আমাদের দ্বিপদ নাম সম্পর্কে, দ্বিপদ নামকরণের নিয়মাবলী সম্পর্কে, কতগুলো আইন, দ্বিপদ নামকরণগুলো কিভাবে হবে সেই সম্পর্কে কতগুলো প্রস্তাব এবং কিছু নিয়মাবলী প্রবর্তন করেন। চলো আমরা সেই দ্বিপদ নামকরণের কিছু নিয়মাবলী সম্পর্কে আজকের ক্লাসে বিস্তারিতভাবে জানব। প্রথম পয়েন্ট হলো দ্বিপদী। নামটি হবে দ্বিপদী, অর্থাৎ দুটি পদের সমন্বয়ে, যার প্রথম অংশ হলো গণ, জেনাস, এবং দ্বিতীয় অংশ হলো প্রজাতি নামের নির্দেশক। যেমন হোমোসেপিয়েন্স, যার প্রথম অংশ হলো হোমো, অর্থাৎ সে গণ নির্দেশ করে, আর স্পেসিস তার প্রজাতি, ওই গণের প্রজাতি অংশের নির্দেশক। নামটি হবে দুটি পদের সমন্বয়ে, যার প্রথম অংশ হলো গণ, দ্বিতীয় অংশ হলো প্রজাতি নামের নির্দেশক। নামের ভাষা, নামের ভাষা হবে ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন। ল্যাটিন, আমরা তো ল্যাটিন পারি না, আমরা ল্যাটিন বুঝিও না, ল্যাটিন শব্দ আরো বিটঘুটে টাইপের। তাহলে কি করব? তাহলে আমাদের জন্য অপশন হলো রূপান্তরিত ল্যাটিন, অর্থাৎ ল্যাটিনের মতো দেখা যায়, আমরা এরকম করে নামটি দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ নামের শেষে আইসিই, আইডিই, আইডিএ, ডাবল আই, এ ধরনের শব্দ যোগ করে নিব। যেমন আমাদের এগ্রিভার্সিটির বিজ্ঞানী ইউসুফ স্যার, উনি তার ইচ্ছা হলেন একটা প্রাণীর উনি নামকরণ করবেন।
হ্যাঁ, আমাদের ব্রহ্মপুত্র নদীতে পাওয়া যায়। গাং ট্যাংরা, গ্যাগিটা ইউসুফি, ওনার নিজের নামের সাথে যোগ করে ইউসুফ স্যার, ওনার নিজের নাম যোগ করে ইউসুফি, ল্যাটিনের মতো দেখা যায়, এইভাবে উনি নামকরণ করেন। গ্যাগিটা, GAGETA, গ্যাগিটা, YOUSOFII, ইউসুফি। এই যে দেখো শেষে ডাবল আই যোগ করে দিয়েছেন, ল্যাটিনের মতো দেখা যাচ্ছে। তাহলে নামটি হবে, নামের ভাষা হবে ল্যাটিন বা রূপান্তরিত ল্যাটিন। পরের নিয়ম, নামের অক্ষর। নামের অক্ষর হবে রোমান। এখানে একই কথা, আমরা তো রোমান পারি না, তাহলে আমরা কি করব? আমরা ইংরেজিতে ব্যবহার করব নামের অক্ষর। দেখো আমি কিন্তু এখানে লিখেছি হোমোসেপিয়েন্স, গ্যাগিটা ইউসুফি, সব কিন্তু আমি কিভাবে লিখেছি? আমি ইংরেজি অক্ষরে লিখেছি। অর্থাৎ নামে যখন আমি অক্ষর লিখব, অক্ষরটি নিয়ম হইতেছে রোমান ভাষায় লেখার, রোমান ভাষা। হ্যাঁ, বিভিন্ন বইয়ের মধ্যে ওই যে ICBN, ICZN, ওইখানে কিন্তু রোমান ভাষাতেও লেখা হয়। রোমান দেখো একটা বিটঘুটে ভাষা, আর ইংরেজিতেও লেখা হয়। তাহলে নামের অক্ষর হবে রোমান অথবা ইংরেজিতে। নামের ফর্ম বা ফ্রন্ট, আমরা কি ফ্রন্টে নামটা লিখব? হাতে লিখলে না কিন্তু বলতেছি, আমি বলতেছি ছাপা হলে। হ্যাঁ, আমরা যখন একটা বই পাবলিশ করি বা আমরা যখন একটা নোট লিখি, নোটের মধ্যে কিন্তু তখন আমরা এটা ছাপাইতেছি, তখন আমরা যে কাজটা করব, নামটাকে ইটালিক ফর্মে বা ইটালিক ফ্রন্টে, ইটালিক ফ্রন্টটা কি দেখবা ডান দিকে সামান্য একটু বাঁকা করে ইটালিক ফ্রন্টে লিখতে হয়। তাহলে ছাপা হলে ইটালিক, অর্থাৎ ডান দিকে সামান্য বাঁকা করে লিখতে হয়। নামের ফর্ম বা ফন্টের সাথে আরেকটা পয়েন্ট চলে আসে, এটা হলো দাগ অঙ্কন। হাতে লিখলে তুমি কি করবা? হাতে লিখলে গণ ও প্রজাতির নিচে আলাদা আলাদা করে দাগ দিতে হয়। যেমন আমি এখানে লিখেছি গ্যাগিটা ইউসুফি, হোমোসেপিয়েন্স, দেখো আমি কিন্তু নিচে আন্ডারলাইন করেছি, আলাদা আলাদা করে নিচে দাগ দিয়েছি। তাহলে এই হইতেছে হাতে লিখলে গণ এবং প্রজাতির পরে আলাদা আলাদা করে দাগ দিতে হবে। নামের পদ, পার্টস অফ স্পিচে তা কি হবে? দেখো গণ নামটি বিশেষ্য বা জাতিবাচক, তাই তার অর্ধ অক্ষর, দেখো আমি যেখানে প্রথম যে অক্ষরটা আমি কিন্তু ক্যাপিটাল লেটার লিখেছি বড় হাতের। এবং প্রজাতি নামটি হলো বিশেষণ বা গুণবাচক, তার সকল পদ, প্রথম পদ সহ সকল পদ হবে ছোট হাতের। তাহলে এটা অবশ্যই মানতে হবে। তাহলে পয়েন্টটা কি দাঁড়ালো? গণ হলো বিশেষ্য বা জাতিবাচক, তাই তার অর্ধ অক্ষরটি হবে ক্যাপিটাল লেটারে। আর প্রজাতি হলো বিশেষণ বা গুণবাচক, তার সকল পদই হবে স্মল লেটারে, ছোট হাতের। সর্বশেষ পয়েন্ট, অগ্রাধিকার আইন। এখানে লিনেস কি বলেছেন? সর্বপ্রথম প্রকাশিত নামটি স্বীকৃতি পাবে। সর্বপ্রথম যিনি একটি নাম সম্পর্কে প্রস্তাব করবেন সেটি স্বীকৃতি পাবে, এবং তার প্রবক্তার নাম বা নামের সংক্ষিপ্ত রূপ নামের শেষে সালসহ যোগ করতে হয়। নামের শেষে দেখো আমি এখানে কি করেছি, ক্যারোলাস লিনিয়াস নাম দিয়েছিলেন ধানের বৈজ্ঞানিক নাম অরাইজা সেটিভা। নামের সংক্ষিপ্ত রূপ হিসেবে L ডট, বা তুমি আরেকটু বেশি লিখতে পারো লিন। আমি এখানে L ডট পর্যন্ত দিয়েছি। কত সালে দিয়েছিলেন? 1759 সালে। সাল সহ যোগ করতে হয়। আমি আবারও বলতেছি, সর্বপ্রথম প্রকাশিত নামটি স্বীকৃতি পাবে। সর্বপ্রথম প্রকাশিত, এটা আবার কিরকম? মনে করো দুই বন্ধু একসাথে বনে ঘুরতেছিল, হঠাৎ করে দুজন একসাথে একটা ব্যাঙ দেখলো, দুজনের ইচ্ছা হলো, কিন্তু কেউ কাউকে প্রকাশ করলো না। এমন একটা ব্যাঙ যে ব্যাঙটি পৃথিবীর মানুষ হয়তো বা দেখেনি কোনোদিন, তার কোনো বৈজ্ঞানিক নামও হয়নি। তারা দুজনেই ঠিক করলো মনে মনে যে তারা বৈজ্ঞানিক নাম দিবে এই প্রাণীটির। তখন কি হবে? তারা এটার ছবি তুলে ছবিটাকে একটা স্বীকৃত জার্নালে প্রকাশ করবে। প্রথম দেখবা প্রথম আলো কিন্তু একটা স্বীকৃত জার্নাল। প্রথম আলোর শেষের পৃষ্ঠার মধ্যে দেখবা রঙিন ফুলের ছবি, ফলের ছবি, প্রাণীর ছবি, উদ্ভিদের ছবি, বিভিন্ন রকম ছবি সম্বলিত কিছু আর্টিকেল লেখা হয়েছে। তাহলে মনে রাখবা এগুলো হলো বৈজ্ঞানিক নামকরণের একটা প্রসেস মাত্র। তাহলে এই যে কালার ছবি সহ স্বীকৃত জার্নালে প্রকাশিত ছবি সহ প্রাণীর কিছু নমুনার অংশ,
আস্ত প্রাণী হতে পারে, তারা প্রাণী হলে পাঠাবে কোথায়? ICZN-এ, অথবা উদ্ভিদ হলে পাঠাবে কোথায়? ICBN-এ। ICBN, ICZN নিশ্চয়ই জানো, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমিনিক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমিনিক্লেচার, এখানে তারা পাঠাবে। তাহলে ওই যে সংহিতা ICBN, ICZN, ওই যে সংহিতার মূলে যারা আছেন তারা এটাকে ভেরিফাই করবে, তারা এটাকে ক্রস চেক করবে যে এটা সম্পর্কে আরও কেউ আগে নাম দিয়েছে কিনা। যদি দেখে কেউ নাম দেয়নি, তখন এই নামটাকে তারা বেছে নিবে। এক্ষেত্রে এমন হলো, ওই যে দুই বন্ধুর কথা বলতেছিলাম, তারা একই সাথে একই দিনে, এমন হলো একই সাথে একই দিনে, তারা হয়তো জানে না, দুই জায়গা থেকে হয়তো তারা এই চিঠি পোস্ট করলো, অথবা যেভাবে হোক লোকের মাধ্যমে হোক পাঠালো। তো চিঠি পোস্ট যদি করে, তা ICBN বা ICZN-এর নিয়ম হলো, এই যে ডাক পিয়ন যে চিঠি দিবে ওইখানে ICZN-এ বা ICBN-এ যেখানে চিঠিটা দিতেছে, ডাক পিয়ন কোন চিঠিটা আগে দিল কোনটা পরে দিল এখানে কিন্তু লিপিবদ্ধ থাকে। যার চিঠি আগে পাবে সেটাই কিন্তু প্রস্তাবিত হবে, এবং সেই নামটাই কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি। আশা করি বুঝতে পেরেছ যে সিস্টেমটা কি। ICBN, ICZN এইভাবে এই নামের স্বীকৃতি দেয়। সর্বপ্রথম প্রকাশিত নামটি স্বীকৃতি পাবে, এবং নামের প্রবক্তা বা প্রবক্তা নামের সংক্ষিপ্ত রূপ, নামের শেষে সাল সহ, এখানে আরো কথা আছে, কোন বইয়ে লিখেছে ওইগুলো সহ উল্লেখ করতে হয়, আর দরকার নাই। আমরা অবশ্য এইটুকু দেই না, আমরা L. পর্যন্ত দিই না, শুধু নামটি লিখি সাল সহ। কিন্তু নিয়ম হচ্ছে প্রবক্তার নাম বা নামের সংক্ষিপ্ত রূপ সাল সহ যোগ করতে হয়। এখানে অনেকের মনে প্রশ্ন, এরকম বৈচিত্র্য কেন, যে একটা হবে ল্যাটিন, একটা হবে রোমান, একটা হবে ইটালিক, এরকম কেন? আসলে নিয়মটা হচ্ছে লিনিয়াস করেছেন। লিনিয়াসের সময়, অর্থাৎ সেই সময়ের কথা, যে সময়ের কথা বলতেছিলাম, কত সাল? 1757 সালের কথা বলতেছিলাম, 1757, 1759। ওই সময়ে লিনিয়াস যেখানে থাকতেন, সুইডেনে থাকতেন, তারা ব্যবহার করত ওই সময় কি ভাষা? ল্যাটিন ভাষা। ল্যাটিন ভাষা হলেও তারা লিখত কিসে? তারা লিখত রোমান অক্ষরে, রোমান হরফে। এবং তারা রোমান হরফটাই যদি ছাপাইতো, তাহলে তারা কি করতো? এটা ইটালিক ফর্মে ছাপাইতো। এই জন্যই এরকম নিয়ম হয়েছে। যাই হোক, লিনিয়াস করেছেন, এটা আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নাই, ওইভাবেই আমরা এটাকে পড়ব। নামের অক্ষর হবে রোমান অথবা ইংরেজি, ভাষা হবে ল্যাটিন অথবা রূপান্তরিত ল্যাটিন, আর ছাপা হলে ইটালিক বা ডান দিকে সামান্য বাঁকা করে লিখতে হয়। ছাত্রদের এই তিনটা পয়েন্টে অনেক সমস্যা থাকে, এই সাল, সময়, এই যে ভাষা, অক্ষর, এগুলোর মধ্যে তারা অনেক প্যাচ লাগায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো, আমি জিনিসটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। তোমরা পরীক্ষার মধ্যে যদি এইভাবে পয়েন্টস করে যদি লেখো, আমি আশা করি এটা পরীক্ষাতে আসে, ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বা MCQ থাকে, খুব ভালো একটা MCQ আসার জায়গা, প্রশ্ন আসার জায়গা। তো তোমরা যদি লিখতে পারো এইভাবে, বা এইভাবে তুমি যদি MCQ উত্তর দিতে পারো, আশা করি ভালো একটা আশানুরূপ ফল পাবে। তো এতক্ষণ ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।